powered by One Feather Entertainment. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বামী। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, নরেন এবং ঘনশ্যামের ভূমিকায় আলাপন মুখার্জি, সৌদামিনীর চরিত্রে আত্রেয় ব্যানার্জি, অন্যান্য চরিত্রে আত্রেয় ব্যানার্জি এবং আলাপন মুখার্জি। সৌদামিনী নামটা তার বাবার দেওয়া। সে প্রায়ই ভাবে তাকে 1 বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পাননি, তবে এমন করে তার ভিতরে বাহিরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে। বীজমন্ত্রের মতো এই একটি কথায় তার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন। রূপ তা আছে মানি, কিন্তু না গো না, এ তার দেমাগ নয়। বুক চিরে দেখানো যায় না, নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিত। রূপ নিয়ে গৌরব করবার তার আর কিছু বাকি নেই, একেবারে কিচ্ছু নেই। 18, 19, হ্যাঁ তাই বটে, বয়স তার 19ই। তার বাইরের দেহটা এর চেয়ে বেশি প্রাচীন হতে পায়নি, কিন্তু এই বুকের ভিতরটায়, এখানে যে বুড়ি তার 79 বছরের শুকনো হাড়গোড় নিয়ে বাস করে আছে, তাকে দেখতে পাচ্ছ না। পেলে এতক্ষণে ভয়ে আঁতকে উঠতে। একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও তার লজ্জায় মরতে ইচ্ছা করে। তবে এ কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেবার তার কি আবশ্যক ছিল? সমস্ত লজ্জার মাথা খেয়ে সেইটাই তো আজ তাকে বলতে হবে, নইলে তার মুক্তি হবে কিসে? সব মেয়ের মতো সেও তো তার স্বামীকে বিয়ের মন্ত্রের ভিতর দিয়েই পেয়েছিল, তবু কেন তাতে তার মন উঠল না? তাই যে দামটা তাকে দিতে হলো, তার অতি বড় শত্রুর জন্যেও একদিনের জন্য তা কামনা করে না, কিন্তু দাম তাকে দিতে হলো। যিনি সমস্ত পাপ পুণ্য, লাভ ক্ষতি, ন্যায় অন্যায়ের মালিক, তিনি তাকে এক বিন্দু রেহাই দিলেন না। কড়ায় ক্রান্তিতে আদায় করে, সর্বশান্ত করে যখন তাকে পথে বার করে দিলেন, লজ্জা শরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না, তখনই শুধু দেখিয়ে দিলেন, ওরে সর্বনাশী, এ তুই করেছিস কি? স্বামী যে তোর আত্মা, তাকে ছেড়ে তুই যাবি কোথায়? একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে। এ জন্মে হোক, আগামী জন্মে হোক, কোটি জন্ম পরে হোক, তাকে যে তোর চাই, তুই যে তাঁরই। জানি সে যা হারিয়েছে তার অনন্ত গুণ আজ ফিরে পেয়েছে, কিন্তু তবু যে এ কথা কিছুতেই ভুলতে পারে না সে। এটা যে তার নারী দেহ। আজ তার আনন্দ রাখবারও জায়গা নেই, কিন্তু ব্যথা রাখবারও যে ঠাঁই দেখি না প্রভু। এ দেহের প্রত্যেক অণু পরমাণু যে অহরাত্র কাঁদছে, ওরে অস্পৃশ্যা, ওরে পতিতা, তাদের আর বেঁধে পোড়াস নে, তাদের ছুটি দে, তারা একবার মরে বাঁচুক। কিন্তু থাক সে কথা। সৌদামিনীর বাবা মারা গেলেন। 1 বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন। মামার ছেলে পিলে ছিল না।
তাই গরিবের ঘর হলেও তার আদর যত্নের কোনো ত্রুটি হল না। বড় বয়স পর্যন্ত তার মামার কাছে বসে ইংরাজি বাংলা কত বই না সে পড়েছিল। কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক, ঠাকুর দেবতা কিছুই মানতেন না। বাড়িতে একটা পূজা অর্চনা কি বারব্রত কোনো দিন হতে দেখেনি। এসব তিনি দুচক্ষে দেখতে পারতেন না। নাস্তিক বই কি, মামা মুখে বলতেন বটে তিনি অ্যাগনস্টিক, কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি। কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যই নিজেদের আগাগোড়া ফাঁকির পিছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন। কিন্তু সৌদামিনী তখন কি এসব বুঝেছিল? আসল কথা হচ্ছে, সূর্যির চেয়ে বালির তাতেই গায়ে বেশি ফোসকা পড়ে। তার মামারও হয়েছিল ঠিক সেই দৃশ্য। শুধু তার মা বোধ করি যেন লুকিয়ে বসে কি সব করতেন। সেটা কিন্তু সৌদামিনী ছাড়া আর কেউ জানতে পারত না। তা মা যা খুশি করুন। সৌদামিনী কিন্তু মামার বিদ্যে 16 আনার জায়গায় 18 আনা শিখে নিয়েছিল। তার বেশ মনে পড়ে, দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সং দেখবার জন্যে ছুটে গিয়ে মামাকে ডেকে আনত। মামা, ওই দেখো সাধুরা এসেছে। এসেছে আবার? তা মহাশয়রা আজকে কি চাই? অন্ন, বস্ত্র, নাকি মানুষের সরল বিশ্বাস? ঈশ্বরের নাম করে যা দান করো। ঈশ্বরের নাম নাকি তোমাদের পেটের নামে? তুমি আমাদের সন্দেহ করো বাবা। সন্দেহ নয় মহাশয়, শুধু ভাবি, যারা সত্যি সন্ন্যাসী তারা কি এত ঘন ঘন দরজায় দরজায় ঘুরে ভিক্ষা চায়, নাকি এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে? আমরা তপস্বী, কঠোর ব্রত পালন করি বাবা। ব্রত? তাহলে তোমাদের হাতের আংটিটা, গলার সোনার চেনটা, তপস্বীরা কি এইসব পরে? যাও যাও, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু পরের বার গ্রামের সবাইকে জানাবো কাদের আসল চেহারা। মামা, ওরা সাধু নয় মা, ওরা হলো মুখোশধারী। এমনি করেই তাদের দিন কাটছিল। শুধু মা একদিন ভারী গোল বাঁধাতেন, মুখ ভারী করে এসে বলতেন, ও দাদা, সদুর তো দিন দিন বয়স হচ্ছে, এখন থেকে একটু আধটু খোঁজাখুঁজি না করলে সময় বের দেবে কি করে? মামা আশ্চর্য হয়ে বলতেন, বলিস কিরে কিরি, তোর মেয়ের তো এখনো 12 বছর পেরোয়নি, এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এই বয়সে। সাহেবদের কথা কেন তুলছো দাদা? আমরা তো সত্যি আর সাহেব নই। ঠাকুর দেবতা না মানো, তারা কি আর ঝগড়া করতে আসছেন? কিন্তু পাড়াগা বলে তো একটা জিনিস আছে, তাকে উড়িয়ে দেবে কি করে? মামা হেসে বলতেন, ভাবিস না বোন, সেসব আমি জানি। এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি, ঠিক তেমনি আমাদের এই নচ্ছার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব। মা মুখ ভার করে বিড়বিড় করে বকতে বকতে উঠে যেতেন। মামা গ্রাহ্য করতেন না বটে, কিন্তু সৌদামিনীর ভারী ভয় হতো। কেমন করে যেন বুঝতে পারত মামা যাই বলুন, মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না। কেন যে বিয়ের কথায় ভয় শুরু হয়েছিল তা বলছি। তাদের পশ্চিম পাড়ার বুক চিড়ে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপারে যে দুঘরের বাস ছিল, তার এক ঘর সৌদামিনীর আর অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদারের। এই মজুমদার বংশ যেমন ধনী তেমনি দুর্দান্ত। গাঁয়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল
এই বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে তার যে কি হচ্ছে সেটা তার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো? কিন্তু তখন ভেবেছিল এটা বুঝি সত্যি একটা জিনিস, সত্যি বুঝি নরেনকে সে ভালোবাসে। কবে যে এই মোহটা প্রথম জন্মেছিল সেটা সে বলতে পারবে না। কলকাতায় সে বিয়ে পড়ত, কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোসফি আলোচনা করতে প্রায়ই আসত। তখনকার দিনে অ্যাগনস্টিসিজমই ছিল বোধ করি লেখাপড়া জানাদের ফ্যাশন। এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো। কোনো কোনো দিন মামা তার গৌরব দেখানোর জন্য নরেনবাবুর তর্কের জবাব দিতে সৌদামিনীকে ডেকে পাঠাতেন। কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত, দুজনের তর্কের কোনো মীমাংসা হতো না, কিন্তু সৌদামিনী প্রায়ই জিতত। তার কারণও আজ আর তার অবিদিত নেই। মাঝে মাঝে নরেন হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখপানে চেয়ে গভীর বিস্ময়ে বলে উঠত, আচ্ছা ব্রজবাবু, এই বয়সে এত বড় লজিকের জ্ঞান, তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি ফেনোমেনন বলে মনে করেন না? সৌদামিনী গর্বে সৌভাগ্যে ঘাড় হেঁট করে থাকত। আর এখন তার মনে হয়, ওরে হতভাগী, সেদিন ঘাড়টা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন? মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন, কি জানো নরেন, এ শুধু শেখাবার ক্যাপাসিটি। কিন্তু তর্কাতর্কি সৌদামিনীর অত ভালো লাগতো না, যতটা ভালো লাগতো নরেনের মুখের মন্টি ক্রিস্টোর গল্প। কিন্তু গল্প আর শেষ হতে চায় না, তার অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না। সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন মনে করত কখন বেলা পড়বে আর কখন নরেনবাবু আসবে। এমনই তর্ক করে আর গল্প শুনে তার বিয়ের বয়স 12 ছাড়িয়ে 13-র শেষে গড়িয়ে গেল, কিন্তু বিয়ে তার হল না। তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। তাদের বাগানের ধারের সেই নালাটা পার হয়ে সে রোজ গিয়ে কুড়িয়ে আনত। সেদিন বিকালেও মাথার উপর গাঢ় মেঘ উপেক্ষা করেই দ্রুত পদে সে যাচ্ছে। মা দেখতে পেয়ে বললেন, ওলা, ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। সৌদামিনী বলল, এখন জল আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনি। মা বললেন, 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে। শুধু কথা শোন, যাস নে বলে দিচ্ছি। এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা আর শুকোবে না, তা বলে দিচ্ছি। সৌদামিনী বলল, তোমার দুটি পায়ে পড়ি মা, একবার যাই, বৃষ্টি এসে পড়লে মালিদের ওই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে সে ছুটে পালিয়ে গেল। মায়ের সে একটি মাত্র মেয়ে, তাই তিনি সৌদামিনীকে কিছুতেই দুঃখ দিতে পারতেন না। ছেলেবেলা থেকেই ফুল যে সে কত ভালোবাসে সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবে সেদিন যদি হতভাগীর চুলের মুঠি ধরে টেনে আনত মা, এমন করে হয়তো সে তার মায়ের মুখ পোড়াত না। বকুল ফুলে কোঁচর প্রায় ভর্তি হয়ে এসেছে। এমন সময় মা যা বললেন তাই হলো। ঝমঝম করে বৃষ্টি এলো। ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়ল। কেউ নেই,
খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছে। এমন সময় ছুটে এসে কে যেন ঢুকে পড়ল। মুখ ফিরিয়ে চেয়ে দেখে, ওমা, এ যে নরেনবাবু। কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন, কই সে তো তার কান অবধি পৌঁছয়নি। সৌদামিনীকে দেখে চমকে উঠে তিনি বললেন, হ্যাঁ, আরে সদু যে, তা এখানে? অনেক দিন তার সাথে দেখা হয়নি, অনেক দিন তার গলা শোনা হয়নি। সৌদামিনীর বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল। মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারল না, মাটির দিকে তাকিয়েই বলল, আমি তো রোজই ফুল কুড়োতে আসি, আপনি কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বলল, আজ সকালেই। তা তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে সৌদামিনী দেখল চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে। লজ্জা লজ্জা, এই পোড়ার মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল। সৌদামিনী বলল, তাই বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বলল, আর আমি যদি এই কুড়ানো ফুলগুলো তোমার কোঁচড়ের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই, হ্যাঁ, তাকে কি বলবে তুমি? সৌদামিনী বুঝতে পারল না কেন তার ভয় হলো। সত্যি যেন এইবারে সে এসে সৌদামিনীর আঁচল চেপে ধরবে। হাতের মুঠো তার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? সৌদামিনী কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না কুড়িয়ে। হ্যাঁ, এত অভিমান? বলে নরেন উঠে এসে সৌদামিনীর আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগল। কেন জানি না হঠাৎ সৌদামিনীর দু চোখ জলে ভরে গেল। সে জোর করে মুখ ফিরিয়ে আর একদিকে চেয়ে রইল। সমস্ত ফুলগুলো কুড়িয়ে সৌদামিনীর আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিকক্ষণ সৌদামিনীর দিকে চুপ করে চেয়ে থেকে বলল, যে ঠাট্টা বুঝতে পারে না, এত অল্পতে রাগ করে, তার আবার ফিলোজফি পড়া কেন? আমি কালই গিয়ে ব্রজবাবুকে বলবো যে তিনি আর যেন পণ্ডশ্রম না করেন। সৌদামিনী আগেই চোখ মুছে ফেলেছিল, বলল, কে রাগ করেছে? ফুল যে ফেলে দিলে। ফুল তো আপনিই পড়ে গেল। ও, তা মুখখানাও বুঝি এমনি এমনি ওদিকে ফিরে আছে? আমি তো মেঘ দেখছি। তা মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? যাই বুঝি। বলে সে ভুলে গিয়ে হঠাৎ মুখ ফেরাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। নরেন বলল, একখানা আরশি থাকলে দেখিয়ে দিতুম, নিজের চোখে মুখেই একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে। কষ্ট করে আর আকাশে খুঁজতে হতো না। সৌদামিনী তখন চোখ ফিরিয়ে নিল। রূপের প্রশংসা সে ঢের শুনেছে, কিন্তু নরেনের চাপা হাসি, চাপা ইঙ্গিত সেদিন তার বুকের মধ্যে গিয়ে তার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে তুলিয়ে দিল। এই তো সেই 5 বছর আগের কথা, কিন্তু আজ মনে হয় সেই সৌদামিনী বুঝি অন্য কেউ ছিল। মেঘ না কাটলে কিন্তু ব্রজবাবুকে বলে দেব যে লেখাপড়া শেখানো মিছে, তিনি যেন আর কষ্ট না করেন। বেশ তো, ভালোই হবে। আমিও সব পড়তেও চাই না, বরং গল্পের বই পড়তেই আমার বেশ ভালো লাগে।
নরেন হাততালি দিয়ে বলে উঠল, বাহ বাবা বাবা, দাঁড়াও বলে দিচ্ছি, আজকাল নোভেল পড়া হচ্ছে বুঝি? গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন? সে শুধু তোমাকে গল্প বলবার জন্য, নইলে পড়তুম না। বৃষ্টির দিকে তাকিয়ে নরেন বলল, আচ্ছা, এই জল যদি আজ না থামে তাহলে কি করবে? ভিজে ভিজে চলে যাব। আচ্ছা, এটা যদি আমাদের সেই পাহাড়ি বৃষ্টি হতো তাহলে? গল্প জিনিসটা সৌদামিনী চিরদিনই ভালোবাসে। একটুখানি গন্ধ পাওয়া মাত্রই তার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের উপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেলল, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? একেবারেই না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছ? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল। সে ভাবল, জিভটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। নরেন বলল, এরপর থেকে তুমি যদি আমাকে আর আপনি বলে রেখেছ তাহলে তাহলে আমার মরা মুখ দেখবে। কেন দিব্যি দিলেন? আমি কিছুতেই তুমি বলবো না। বেশ তো, তাহলে দেখো মরা মুখ। ওসব দিব্যি টিব্যি কিছুই না, আমি ওসব মানিনি। আচ্ছা, তা কেমন মানো না তা একবার আপনি বলে প্রমাণ করে দাও দেখি। মনে মনে সৌদামিনী রাগ করে বলল, পোড়ার মুখী, মিছে তেজ তোর রইল কোথায়? মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে। ক্রমে আকাশের জল থামল বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিল। সন্ধ্যা হয় হয়, ফুলকটি আঁচলে বাঁধা। সৌদামিনী কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়ল। চলো, আমি তোমাকে পৌঁছে দিই। না। মন যেন বলে দিল সেটা ভালো না, কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাবে কি করে? বাগানের ধারে এসে ভয়ে সে হতবুদ্ধি হয়ে গেল। সমস্ত নালাটা জলে পরিপূর্ণ। সৌদামিনী পার হয় কি করে? নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখছিল। সৌদামিনীকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার দেরি হলো না। কাছে এসে বলল, তাহলে এখন উপায়? সৌদামিনী কাঁদো কাঁদো হয়ে বলল, নালায় ডুবে মরি সেও আমার ভালো, কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না। মা দেখলে। কথাটা সৌদামিনী শেষ করতেই পারল না। নরেন হেসে বলল, তার আর কি, চলো তোমাকে সেই পিটুলি গাছটার ওপর দিয়ে পার করে দিই। তাই তো বটে। সৌদামিনী আহ্লাদে মনে মনে নেচে উঠল। এতক্ষণ তার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপড়ে নালার ওপর ব্রিজের মতো পড়ে আছে। ছেলেবেলায় সৌদামিনী নিজেই তার উপর দিয়ে এপার ওপার হয়েছে। সে খুশি হয়ে বলল, তাই চলো। কেমন মিষ্টি শোনালো বলো তো। যাও। নির্বিঘ্নে পার না করে দিয়ে আমি কি আর যেতে পারি? তুমি কি আমার পাড়ের কাণ্ডারি নাকি? সে আজও ভেবে পায়নি এ কথা কি করেই বা তার মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে সে বার করল। কিন্তু নরেন যখন তার মুখপানে চেয়ে একটু হেসে বলল, দেখি যদি তাই হতে পারি। সৌদামিনী লজ্জায় যেন মরে গেল। সেখানে এসে দেখে পার হওয়া সহজ নয়। একে তো স্থানটা গাছের ছায়ায় অন্ধকার, তার উপর পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে।
তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। সৌদামিনী একবার পা বাড়ায় আর একবার টেনে নেয়। নরেন খানিকক্ষণ দেখে বলল, আমার হাত ধরে যেতে পারবে? পারবো পারবো। কিন্তু নরেনের হাত ধরে এমন কাণ্ড সে করল যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করল। কয়েক মুহূর্ত নরেন চুপ করে সৌদামিনীর মুখপানে চেয়ে রইল। তারপরেই তার চোখ দুটো যেন ছকছক করে উঠল। দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কিনা। কি করে? এমন করে বলেই নরেন নত হয়ে তার দুই হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার উপর পা দিয়ে দাঁড়াল। ভয়ে সৌদামিনী চোখ বুজে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরল। নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো, কিন্তু নামাবার আগে সৌদামিনীর ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিল। তুমি এটা কি করলে নরেন্দা? কিন্তু থাক সে কথা। কম ঘেন্নায় কি আর তার এদেহের প্রতিটা অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়? শিউরুতে শিউরুতে বাড়ি চলে গেল। ঠোঁট দুটো তেমন জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচখোরের চলুনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা ততই বেড়ে যেতে লাগলো। ভালো মেয়ে তুই, শুধু এলে কি করে? নালাটা তো জলে জলমগ্ন হয়েছে দেখে এলুম। ওই গাছটার ওপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরতে পারলি নে? সৌদামিনী মনে মনে বলল, সে পুণ্য থাকলে আর এ গল্প লেখবার দরকার হবে কেন? তার পরদিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। সৌদামিনী সেইখানেই বসেছিল, তার দিকে তাকাতে পারল না, কিন্তু তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ছুটে পালানোর ইচ্ছে হল, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরাবালির মতো তার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগল। সৌদামিনী নড়তেও পারল না, মুখ তুলে দেখতেও পারল না। নরেনের যে কি অসুখ হল তা শয়তানি জানে। অনেক দিন পর্যন্ত সে আর কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগল। সৌদামিনীর মা মাঝে মাঝে বিরক্ত হয়ে তাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের মধ্যে লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা, বাড়ির ভেতরে যা। এত বড় মেয়ের যদি লজ্জা শরম একটু থাকে। এক পা করে সৌদামিনী তার ঘরে চলে যেত, কিন্তু কোনো কাজে মন দিতে পারত না। যতক্ষণ নরেন থাকত, তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানেই সৌদামিনীকে টানতে থাকত। সৌদামিনীর মামা আর যাই হন, তার মনটা পেঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফন্দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনই অনুক্ষণ ব্যস্ত হয়ে থাকত যে তার নাকের ডগায় কি যে ঘটছে তা তিনি দেখতে পেতেন না। সৌদামিনী এই বড় একটা মজা দেখেছে। জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, মামা তার ভাবনাতে সারাদিন কাটিয়ে দিয়ে বলে, সংসারের মানুষগুলো কি বোকা?
তারা সকাল সন্ধ্যা বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। সৌদামিনীর মামারও ছিল সেই দশা, তিনি কিছুই দেখতে পেতেন না। কিন্তু মা তো তা নয়, তিনি যে সৌদামিনীর মতোই মেয়ে মানুষ, তাঁর দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। সৌদামিনী নিশ্চয়ই জানে তার মা তাদের সন্দেহ করেছিলেন, আর সামাজিক বাধা তাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল এ শুধু যে তিনিই জানতেন, সৌদামিনী জানত না তা নয়। ভাবলেই তার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে যেত। তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে সৌদামিনী দু হাতে ঠেলে রাখত। কিন্তু শত্রুর বদলে সে যে বন্ধুকেই ঠেলে ফেলেছে সেটাও টের পেত। কিন্তু হলে কি হবে? যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে আর তার মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই তখন তার মস্ত সুখ। আর একটা জিনিস সৌদামিনী কিছুতেই ভুলতে পারত না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে গেছে। সেই সব ঘরদোর, ছবি, দেওয়াল ঘড়ি, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে সে মনে মনে কোনো একটা ছোট একতলা শ্বশুরবাড়ির কদাকার মূর্তি কল্পনা করে শিউরে উঠত। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়েই দেখে বারান্দার ওপর একজন প্রৌঢ় গোছের বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। সৌদামিনীকে দেখে মাকে জিজ্ঞাসা করল, বাছা, এইটে বুঝি মেয়ে? সৌদামিনীর মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে। বারণ তো গরণ, নইলে। স্ত্রীলোকটি হেসে বললেন, তা হোক, ছেলেটির বয়সও প্রায় 30, দুজনকে মানাবে বেশ। আর এই শুনতেই দোজ বেড়ে, নইলে যেন সাক্ষাৎ কার্তিক গো কার্তিক। সৌদামিনী দ্রুত পদে ঘরে চলে গেল। বুঝল ইনি ঘটক ঠাকুরন, তার সম্বন্ধ এনেছেন। সৌদামিনীর মা চেঁচিয়ে বললেন, ও সদু, মা কাপড় ছেড়ে একবার এখানে এসে বস দেখি। কাপড় ছাড়া চুলোয় গেল। ভিজে কাপড়েই দৌড়ের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলো সৌদামিনী। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেল চিতোর গ্রামের কে একজন রাধা বিনোদ মুখুজ্জের ছেলে ঘনশ্যাম। পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম, জপের মন্ত্র, সেই নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? সৌদামিনী শুনল তার বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট দুটি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনো পড়ে। সংসার বড়রই ঘাড়ে, তাই এন্ট্রান্স পাশ করেই রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান, চাল, তিসি, পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তাঁরই উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশীলা আছেন, দুটো গরু আছে, বিধবা বোন আছে। নেই কি? নেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যেই তিনি মারা যান। তারপর এতদিন বাদে এই চেষ্টা। 7 বছর। ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে সৌদামিনী বলল, পোড়ার মুখী, এতদিন কি তুই শুধু আমার মাথা খেতেই চোখ বুজে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসল। সেই স্ত্রীলোক সৌদামিনীকে খুঁটিয়ে দেখে বললেন, মেয়ে পছন্দ হয়েছে,
এখন দিন কন স্থির করলেই হলো। সৌদামিনীর মায়ের চোখ দুটিতে জল ছল ছল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। সৌদামিনীর মামা শুনে বললেন, এন্ট্রান্স তবে বলে পাঠা, এখন বছর 2 সদুর কাছে ইংরাজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। তোমার পায়ে পড়ি দাদা, অমত করো নে, এমন সুবিধে আর পাওয়া যাবে নে, দিতে থুতেও তো কিছু হবে নে। তাহলে হাত পা বেঁধে গঙ্গায় দিকে যা, সেও 1 পয়সা চাইবে না। 15ই পা দিল যে। তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। দাদা, তুমি কি ওর তবে আর বে দেবে না? এরপরে একেবারেই যে পাথর জুটবে না। সেভাবে তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। ছেলেটিকে একবার নিজের চোখকে দেখে এসো না দাদা, যদি পছন্দ না হয় সে বে না দেবে। সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি। ভাঙচির ভয়ে কথাটা মা গোপনে রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন। তিনি জানতেন না এমন চোখ কানও ছিল যাকে কোনো সতর্কতা ফাঁকি দিতে পারে না। সৌদামিনী বাগানে 1 টুকরো শাকের ক্ষেত করেছিল। দিন 2 পর দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস তুলছে। পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখে নরেন। তার সেরকম মুখের চেহারা অনেক দিন পরে আর একবার দেখেছিল সত্যি, কিন্তু আগে কখনো দেখেনি। বুকে এমন একটা ব্যথা বাজল যা কখনো কোনো দিন পায়নি। নরেন বলল, আমাকে ছেড়ে কি তুমি সত্যিই চলে যাচ্ছ? কথাটা বুঝেও সৌদামিনী যেন বুঝতে পারল না। বলে ফেলল, কোথায়? চিতর। স্পষ্ট হওয়া মাত্রই লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল। কোনো উত্তর মুখে এলো না। নরেন পুনরায় বলল, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই। কিন্তু তার আগে 2টো কথা বলতে চাই, শুনবে? বলতে বলতেই তার গলাটা যেন ধরে গেল। তবুও সৌদামিনীর মুখে কথা জোগাল না। কিন্তু সে মুখ তুলে চাইল, এ কি? সে দেখল নরেনের 2 চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে পতিত, ওরে দুর্বল নারী, মানুষের চোখের জল সহ্য করবার ক্ষমতা ভগবান তোকে যখন একেবারে দেননি, তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে সৌদামিনীরও চোখের জলে বুক ভেসে গেছে। নরেন কাছে এসে কোঁচার খুঁট দিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো ওই গাছটার তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে হয়তো। সৌদামিনী মনে মনে ভাবল, এ অন্যায়, একান্ত অন্যায়। কিন্তু তখনও যে নরেনের চোখের পাতা ভিজে, তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের এক প্রান্তে একটা কাঁটালি চাঁপার কুঞ্জ ছিল। তার মধ্যে নরেন সৌদামিনীকে ডেকে নিয়ে গিয়ে বসালো। একটা ভয় সৌদামিনীর বুকের মধ্যে দৌড় দৌড় করছিল, কিন্তু নরেন নিজেই দূরে গিয়ে বসে বলল, এই একান্ত নির্জন স্থানে আমি তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু আমি তোমাকে ছোঁব না, এখনো তুমি আমার হওনি। তার শেষ কথায় আবার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইল। তারপর অনেক কথাই হলো, কিন্তু থাকে সেসব কথা। আজও তো প্রতিদিনকার
অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত মনে করতে পারে সে। মরণেও যে বিস্মৃতি আসবে সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে সে তার এত বড় দুর্গতিতেও কোনোদিন বিধাতাকে দোষ দিতে পারেনি। সৌদামিনীর স্পষ্ট মনে পড়ে তার চিত্তের মাঝে থেকে নরেনের সংস্রব তিনি কোনোদিন প্রসন্ন চিত্তে গ্রহণ করেননি। সে যে তার জীবনের কত বড় মিথ্যে এ তো তার অগোচর ছিল না। তাই তার প্রণয় নিবেদনের মুহূর্তের উত্তেজনা পরক্ষণের কত বড় অবসাদে যে ডুবে যেত সে তা কখনো ভোলেনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে সে ঘরে ফিরে এলো, এমনই মনে হতো তার। কিন্তু এমন পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও তার হুঁশ হয়নি। হবেই বা কি করে? কোনোদিন তো শেখেনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন। এই সবই তাঁরই নিষেধ। মামা পাত্র দেখতে যাত্রা করলেন। যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্ডশ্রম। পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ, ছেলেটা পাস টাস তেমন কিছু করতে পারেনি বটে, কিন্তু মুখ্য বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র এবং বিনয়ী। আর একটা জিনিস গিরি, ছেলেটার মুখের ভাবে কি একটু যেন আছে, বুঝলে? ইচ্ছা হয় বসে বসে আরো দুদণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মত দাও, সদূর একটা কিনারা হয়ে যাক। আচ্ছা, ভেবে দেখি। সৌদামিনী আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বলল, যাক, মামা এখনো মতি স্থির করতে পারেননি, এখনো বলা যায় না। কিন্তু কে জানত তার ভাগ্নির বিয়ের সম্বন্ধে মতি স্থির করবার পূর্বেই তার নিজের সম্বন্ধে মতি স্থির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন, সেদিন অত্যন্ত অকস্মাৎ তার দূত এসে যখন একেবারে মামার শিয়রে দাঁড়াল, তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে সৌদামিনীরও বড় কম চমক লাগল না। মাকে কাছে ডেকে বললেন, আমি মত দিয়ে যাচ্ছি বোন, সদূর সেখানেই বিয়ে দিস। ছেলেটির যথার্থ ভগবানের বিশ্বাস আছে, মেয়েটা সুখে থাকবে। অবাক কাণ্ড। কিন্তু অবাক হলেন না শুধু মা। নাস্তিকতা তিনি দুচক্ষে দেখতে পারেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে। তাই তিনি বলতেন, মাতাল তার মাতাল বন্ধুকে যতই ভালোবাসুক না কেন, নির্ভর করবার বেলায় করে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদরোগে মামা মারা গেলেন। সৌদামিনীরা পড়ল অকুল পাথারে। সুখে দুঃখে কিছুদিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স 15 পার হয়ে যায়, সেখানে আলস্য ভরে শোক করবার সুবিধা থাকে না। মা চোখ মুছে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেক দিন অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যি সৌদামিনীর বুকে এসে বিঁধল, তখন বয়সও 16 পার হয়ে গেল। তখনও সৌদামিনী প্রায় এমনই লম্বা। তার এই দীর্ঘ দেহটার জন্য জননীর লজ্জা ও কুণ্ঠা অবধি ছিল না। রাগ করে প্রায় বকাবকি করতেন। হতভাগা মেয়েটার সবই সৃষ্টি ছাড়া। একে তো বিয়ের কনের পক্ষে 17 বছর একটা মারাত্মক অপরাধ, তার উপর এই দীর্ঘ গড়নটা যেন তাকেও ডিঙিয়ে গিয়েছিল। অন্তত সে রাতটার জন্যেও
যদি সৌদামিনীকে কোনো রকমে মুচড়ে মাচড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধ করি তাতেও পেছুতেন না। সৌদামিনী তার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দাড়ির কাছে গিয়ে পৌঁছল, কিন্তু শুভ দৃষ্টি হল না। ঠিক রাগে নয়, কেমন যেন একটা বিতৃষ্ণায় চোখ বুজে রইল। কিন্তু তাও বলি, এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখ তখন সৌদামিনী মনের মধ্যে পায়নি। ইতিপূর্বে কতদিন সারা রাত্রি জেগে ভেবেছে, এমন দুর্ঘটনা যদি সত্যিই কপালে ঘটে, নরেন এসে সৌদামিনীকে না নিয়ে যায়, তবু আর কারো সঙ্গে তার বিয়ে কোনো মতেই হতে পারবে না। সেই রাত্রে নিশ্চয়ই তার বুক চিরে চলকে চলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে। ধরাধরি করে সৌদামিনীকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে, এ বিশ্বাস তার মনে একেবারে বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হল না। আর 5 জন বাঙালি মেয়ের যেমন শুভকর্ম সম্পন্ন হয়, তেমন করে সৌদামিনীরও সমাধা হয়ে গেল, এবং তেমন করেই একদিন শ্বশুর বাড়ি যাত্রা করল। শুধু যাওয়ার সময় পালকির ফাঁক দিয়ে সেই কাঁঠালি চাপার কুঞ্জটায় চোখ পড়ায় হঠাৎ চোখ বেয়ে জল এলো। সে যে তাদের কতদিনের কত চোখের জল, কত দিব্যি দিলাসার নীরব সাক্ষী। সৌদামিনীর চিতরগ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল, ওই গাছটার আড়ালে বসেই অনেক অশ্রু বিনিময়ের পর স্থির হয়েছিল নরেন এসে একদিন তাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাহুল্য প্রশ্নের তখন আবশ্যকও হয়নি। আর কিছু না, শুধু যাওয়ার সময় একবার যদি দেখা হতো। কেন নরেন সৌদামিনীকে আর চাইল না? কেন আর একটা দিনও দেখা দিল না? শুধু যদি খবরটা পেত। সৌদামিনী শ্বশুর বাড়ি গেল, বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল। অর্থাৎ সৌদামিনী তার স্বামীর ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসল। দেখল স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু তার একার নয়, বাড়ি শুদ্ধ তার তলে। শ্বশুর নেই, সৎ শাশুড়ি, তার নিজের 2টি ছেলে, একটি বউ এবং বিধবা মেয়েটি নিয়ে ব্যতিব্যস্ত। এতদিন নিরাপদে সংসার করছিলেন। হঠাৎ একটি 17-18 বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল। কিন্তু মুখে বললেন, বাঁচলুম বৌমা, তোমার হাতে সংসার ফেলে দিয়ে এখন 2 দণ্ড ঠাকুরদের নাম করতে পারব। ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি। সে বেঁচে থাকলে তবেই সব বজায় থাকবে। এইটি বুঝে শুধু কাজ করো মা, আমি আর কিছু চাইনি। তার কাজ তিনি করলেন, সৌদামিনী তার নিজের কাজ করল। বলল, আচ্ছা। কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো। প্যাঁচ মারতে যে দুজনেই জানে, তা ইশারায় জানিয়ে দেওয়া। কিন্তু কত শীঘ্র মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। তাকে জানতে সৌদামিনীরও যেমন দেরি হল না, সৌদামিনীকে চিনতেও তার 2 দিন লাগল না। বেশ বুঝলেন, স্বামীর খাওয়া পড়া, ওঠা বসা, খরচপত্র নিয়ে দিবারাত্রি চক্র ধরে ফোঁস ফোঁস করে বেড়াবার মতো সৌদামিনীরও উৎসাহ নেই, প্রবৃত্তিও নেই। মেয়ে মানুষের তুনে যত প্রকার দিব্যাস্ত্র আছে, আড়ি পাতাটা ব্রহ্মাস্ত্র। সুবিধা পেলে এতে মা, মেয়ে, শাশুড়ি, বউ, যা ননদ কেউ কাউকে খাতির করে না। সৌদামিনী ঠিক জানে, সে যে পালঙ্কে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সারা রাত্রি পড়ে থাকে, এই সুসংবাদ তার অগোচর ছিল না। আগে যে ভেবেছিল নরেনের বদলে আর কারো ঘর করতে হলে সেদিনই তার বুক ফেটে যাবে,
সে দেখল সেটা ভুল। ফাটবার চেরবার কোনো লক্ষণই সে টের পেল না। কিন্তু তাই বলে এক শয্যায় শুতেও তার কিছুতেই প্রবৃত্তি হল না। সৌদামিনী দেখল তার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক। তার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই বললেন না, অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না। শুধু একদিন একটু হেসে বললেন, ঘরে আর একটা খাট এনে বিছানাটা একটু বড় করে নিলে কি তুমি শুতে পারো না? দরকার কি? আমার তো এতে কষ্ট হয় না। না হলেও একদিন অসুখ করতে পারে যে। তোমার এতই যদি ভয়, তাহলে আমাকে অন্য কোনো ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো না? ছি, তা কি হয়? তাতে কত রকমের অপ্রিয় আলোচনা উঠবে বলো তো। ওঠে উঠুক, আমি ওসব গ্রাহ্য করি না। তিনি এক মুহূর্ত চুপ করে সৌদামিনীর মুখের দিকে চেয়ে থেকে বললেন, এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কোনো কথা আছে? বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন। সৌদামিনীর মেজ দেওর 40 টাকা মাইনের মতো কোথাও চাকরি করতেন, কিন্তু একটা পয়সা কখনো সংসারে দিতেন না। অথচ তাঁর আপিসের সময়ের ভাত, আপিস থেকে এলে পা ধোবার গাড়ু গামছা, জলখাবার, পান তামাক ইত্যাদি জোগাবার জন্য বাড়ি শুদ্ধ সবাই যেন ত্রস্ত হয়ে থাকত। সৌদামিনী দেখত তার স্বামী আর তার মেজ দেওর হয়তো কোনোদিন একসঙ্গেই বিকেলবেলা বাড়ি ফিরে এলেন। সবাই তার জন্য ব্যতিব্যস্ত, এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্য ছুটোছুটি করে বেড়াচ্ছে। তার এক তিল দেরি কিংবা অসুবিধা হলে যেন পৃথিবী রসাতলে যাবে। অথচ সৌদামিনীর স্বামীর দিকে কেউ চেয়েও দেখত না। তিনি আধ ঘন্টা ধরে হয়তো 1 ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন, কারও সেদিকে গ্রাহ্যই নেই। অথচ এদের খাওয়া পড়া সুখ সুবিধের জন্য তিনিই দিবারাত্র খেটে মরছেন। ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু তার যেন কিছুতেই শান্তি নেই। কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না। এমন শান্ত, এত ধীর, এত বড় পরিশ্রমী এর আগে কখনো সৌদামিনী চোখে দেখেনি। আর চোখে দেখেছে বলেই লিখতে পারছে, নইলে শোনা কথা হলে বিশ্বাস করতেই পারত না। সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে। মুখে হাসিটি যেন লেগেই আছে। সবেতেই বলতেন, থাক থাক, আমার এতেই হবে। স্বামীর প্রতি সৌদামিনীর মায়াই তো ছিল না, বরঞ্চ বিতৃষ্ণার ভাবই ছিল। তবু এমন একটা নিরীহ লোকের উপর বাড়ি শুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় তার গা যেন জ্বলে যেতে লাগল। বাড়িতে গরুর দুধ বড় কম হতো না, কিন্তু তার পাতে কোনোদিন বা একটু পড়ত, কোনোদিন পড়তই না। হঠাৎ একদিন সহ্য করতে না পেরে সৌদামিনী বলে ফেলেছিল আর কি, মা, গরুর দুধ তো কম হয় না, কিন্তু কদিন ধরেই দেখছি স্বামীর পাতে ঠিক মতো পড়ছে না, আর আজ তো 1 ফোঁটাও দিলেন না। তুমি কি বোঝো গরু চড়ানোর কষ্ট? ওর কাজে শক্তি চাই, দুধ একটু বেশি পেলে ওকেই দিই। মা, ঘরের সবাই সমান, যদি দুধই দেবেন তবে সবার পাতে সমান ভাগটা পড়ুক, নইলে আমি আর কিন্তু চুপ করে থাকতে পারবো না মা। কিন্তু পরক্ষণেই মনে হলো, ছি ছি, তাকে কি নির্লজ্জই না তারা মনে করত। তাছাড়া এরা নিজের লোক হয়েও যদি দয়ামায়া না করে, তারই বা এত মাথা ব্যথা কেন? সে কোথাকার কে? দিন 5-6 পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেজ ঠাকুরপোর জন্য চা তৈরি করছে। স্বামীর কণ্ঠস্বর তার কানে গেল। তার সকালেই কোথায় বার হবার দরকার ছিল,
ফিরতে দেরি হবে। কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা। খাবার টাবার কিছু সঙ্গে আছে? ও অবাক করলে ঘনশ্যাম, এত সকালে খাবার কোথায় পাবো? তবে থাক, ফিরে এসেই খাবো। বলে তিনি চলে গেলেন। সেদিন সৌদামিনী কিছুতেই নিজেকে আর সামলাতে পারল না। সে জানত ওপাড়ার বসেরা তাদের বেয়াই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় বিলিয়েছিল। কাল রাত্রে তাদেরও কিছু দিয়েছিল। শাশুড়ি ঘরে ঢুকতেই সে বলে ফেলল, কালকের খাবার কি কিছুই ছিল না মা? তিনি যেন একেবারে আকাশ থেকে পড়ে বললেন, খাবার আবার কে কিনে আনলে বৌমা? ওই কাল যে বসেরা দিয়ে গেল। ও মা, সে আবার কটা যে আজ সকাল পর্যন্ত থাকবে? সে তো কালই শেষ হয়ে গেছে। তা ঘরেই কি কিছু খাবার তৈরি করে দেওয়া যেত না মা? বেশ তো বৌমা, তাই কেন দিলে না? তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা। সৌদামিনী চুপ করে রইল। তার কী বা বলবার ছিল? স্বামীর প্রতি তার ভালোবাসার টান তো আর বাড়িতে কারো অবিদিত ছিল না। চুপ করে রইল সত্যি, কিন্তু ভেতরে মনটা তার জ্বলতেই লাগল। দুপুরবেলা শাশুড়ি ডেকে বললেন, খাবে এসো বৌমা, ভাত বাড়া হয়েছে। আমি এখন খাবো না, তোমরা খাওগে। কেন খাবে না শুনি? এখন খিদে নেই। সৌদামিনীর মেজোজা তার চেয়ে বছর চারেকের বড় ছিলেন। রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন, বটঠাউরের খাওয়া না হলে বোধহয় দিদির খিদে হবে না মা। তাই নাকি? বলি বৌমা, এ নতুন ঢং শিখলে কোথায়? তিনি কিছুই মিথ্যে বলেননি। সৌদামিনীর পক্ষে এটা ঢংই বটে। তবু খোঁটা সইতে না পেরে সৌদামিনী জবাব দিয়ে বলল, নতুন হবে কেন মা? তোমাদের সময়ে কি এ রীতির চলন ছিল না? তা ঠাকুরদের খাবার আগেই কি খেতে? তবু ভালো, ঘনশ্যামের এতদিনে কপাল ফিরল। বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মেজোজায়ের গলা কানে গেল। তিনি সৌদামিনীকে শুনিয়েই বললেন, আমি তো আগেই বলেছিলাম মা, বুড়ো শালিক পোষ মানবে না। রাগ করে ঘরে এসে শুয়ে পড়ল বটে, কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। কেবলই মনে হতে লাগলো স্বামীর খাওয়া হয়নি বলে খায়নি, তার কথা নিয়ে ঝগড়া করেছে। ফিরে এসে এসব কথা যদি স্বামীর কানে যায়, ছি ছি, কি ভাববেন তিনি? সৌদামিনীর এতদিনের আচরণের সঙ্গে এ ব্যবহার এমনই বিসদৃশ্য খাপ ছাড়া যে নিজের লজ্জাতেই সে নিজে মরে যেতে লাগল। কিন্তু তাও বাঁচল। ফিরে এলে এ কথা কেউ তাকে শোনালে না। সত্যিই বাঁচল, এর এক বিন্দু মিছে নয়। কিন্তু আচ্ছা, একটা কথা যদি বলি, তোমরা বিশ্বাস করতে পারবে কি? যদি বলি সেই রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার ওপর ঘুমিয়ে রইলেন, আর নিচে যতক্ষণ না সৌদামিনীর ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হতে লাগল। কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত, অভুক্ত স্বামীকে ফেলে আজ সে কিছুতেই খায়নি, এই নিয়ে ঝগড়া করেছে, তবু মুখ বুজে এ অন্যায় সহ্য করেনি, কথাটা তোমাদের বিশ্বাস হবে কি? না হলে তোমাদের দোষ দেব না, হলে বহু ভাগ্য বলে মানব। আজ তার কাছে স্বামীর চেয়ে বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই। মানুষের মন পদার্থটার যে অন্ত নেই, সেই দিন তার আভাস পেয়েছিল।
এত বড় পাপিষ্ঠার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাওয়ার স্থান হতে পারে দেখে তখন অবাক হয়ে গিয়েছিল। মনে মনে বলতে লাগলো, এ যে বড় লজ্জার কথা, নইলে এখনই ঘুম থেকে জাগিয়ে বলে দিত। শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না, কর্তব্য করতে শেখাও দরকার। যে স্ত্রীর সে একবারও খবর নেয় না, সেই স্ত্রী তার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো। হায়রে পোড়া কপাল, খদ্দত চায় সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে। তাই তো বলি, হতভাগীর স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান? গরমের জন্য কিনা তা জানি না, কদিন ধরেই সৌদামিনীর প্রায় মাথা ধরছিল। দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটফট করে কখন একটু ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিল কে যেন তার পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে। একবার ঠক করে পাখাটা গায়ে ঠেকে যেতে ঘুম ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল। সৌদামিনী চেয়ে দেখল তার স্বামী রাত জেগে বসে পাখার বাতাস করে তাকে ঘুম পাড়াচ্ছেন। হাত দিয়ে পাখাটা সে ধরে ফেলে বলল, এ তুমি কি করছো? কথা কইতে হবে না, ঘুমোও। জেগে থাকলে মাথা ধরাটা ছাড়বে না। আমার যে মাথা ধরেছে তোমাকে কে বললো শুনি? কেউ বলেনি। আমি হাত গুনতে জানি, আর কারোর মাথা ধরলেই টের পাই। তাহলে অন্যদিনও পেয়েছো বলো? মাথা তো আমার এই প্রথম আজই ধরেনি। রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমাবে নাকি কথা বলবে? মাথা আমার ছেড়ে গেছে, আর ঘুমোবো না। তবে একটু সবুর করো। ওষুধটা তোমার কপালটায় আমি আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে তার কপালে ঘষে দিতে লাগলেন। সৌদামিনী ঠিক ইচ্ছে করেই যে করল তা নয়, কিন্তু তার ডান হাতটা কেমন করে তার কোরের ওপর গিয়ে পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন। হয়তো একবার একটু জোর করেও ছিল, কিন্তু জোর নিজে থেকেই কোথায় যেন মিলিয়ে গেল। দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন, তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতোও দেখায়, কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাধে না। বাইরের লোক চাই বলুক, শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান। সৌদামিনীর এই জড়পিণ্ড হাতটারও বোধ করি সে জ্ঞানই ছিল, নইলে কি করে সে টের পেল? নিশ্চিন্ত নির্ভয়ে পড়ে থাকবার এমন আশ্রয় তার আর নেই। তারপর সৌদামিনীর স্বামী আস্তে আস্তে তার কপালে হাত বুলোতে লাগলেন। সে চুপ করে পড়ে রইল। এর বেশি আর বলবো না। সৌদামিনীর সেই প্রথম রাত্রির আনন্দ স্মৃতি সে শুধুই সৌদামিনীর, শুধু তারই থাক। কিন্তু সৌদামিনী তো জানত ভালোবাসার যা কিছু আছে তা সে শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুর বাড়ি এসেছে। কিন্তু সেই শেখা, যে ডাঙায় হাত পা ছুঁড়ে সাঁতার শেখার মতো ভুল শেখা, এই সোজা কথাটা সেদিন যদি টের পেত। স্বামীর কোলের উপর থেকে তার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই তার বুকের ভেতর পৌঁছে দেওয়ার মতো চেষ্টা করছিল, এই কথাটাই যদি সেদিন তার কাছে ধরা পড়ত। সকালে ঘুম ভেঙে দেখল স্বামী ঘরে নেই, কখন উঠে গেছেন। হঠাৎ মনে হলো সে স্বপ্ন দেখেনি তো। কিন্তু তাকিয়ে দেখে সেই ওষুধের শিশিটা তখনও শিয়রের কাছে রয়েছে। কি যেন মনে হলো, সেটা বারবার মাথায় ঠেকিয়ে তবে কুলুঙ্গিতে রেখে সে বাইরে গেল। শাশুড়ি সঠাকুরন সেই দিন থেকে তার উপর যে কড়া নজর রাখছিলেন,
সেটা সে ভালো মতোই টের পেয়েছিল। সেও ভেবেছিল, মরুককে আমি কোনো কথায় আর থাকবো না। তাছাড়া দুদিন আসতে না আসতেই স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া। ছি 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 ছি, লোকে শুনলেই বা কি বলবে। কিন্তু কবে যে এর মধ্যেই তার মনের ওপর দাগ পড়ে গিয়েছিল, কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভিতরে ভিতরে সে উৎসুক হয়ে উঠেছিল, সেটা সৌদামিনী নিজেই জানত না। তাই 2 দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেলল। সৌদামিনীর স্বামীর কে একজন আড়তদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন। স্নান করতে পুকুরে যাচ্ছে, দেখল বারান্দার ওপর সবাই জড়ো হয়ে কথাবার্তা হচ্ছে। কাছে এসে দাঁড়াল। মাছ কোটা হয়ে গেছে। মেজোজা তরকারি করছেন, শাশুড়ি বলে বলে দিচ্ছেন, এটা মাছের ঝোলের কুটনো, ওটা মাছের ডালনার কুটনো, ওটা মাছের অম্বলের কুটনো। এমনই সমস্তই প্রায় আঁশ রান্না। আজ একাদশী, তাঁর এবং বিধবা মেয়ের খাবার কোনো হাঙ্গামা নেই। কিন্তু সৌদামিনীর স্বামীর জন্য কোনো ব্যবস্থাই দেখল না। তিনি বৈষ্ণব মানুষ, মাছ মাংস ছুঁতেন না। একটু ডাল, 2 ভাজাভুজি, একটুখানি অম্বল হলেই তার খাওয়া হতো। অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন। 1-8 দিন একটু ভালো তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকত না। তাও সে দেখেছে। ওর জন্য কি রান্না হচ্ছে মা? আজ আর সময় কই বৌমা, ওর জন্যি 2 আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি। তারপর একটু দুধ দেবো খন। কেন সময় নেই কেন মা? দেখতেই তো পাচ্ছ বৌমা, এতগুলো আঁচ রান্না হতেই তো 10টা-11টা বেজে যাবে। আজ আবার অকিলের 2-4 জন বন্ধু বান্ধব খাবে। তারা হলো সব আপিসের মানুষ। 10টার মধ্যে খাওয়া না হলে পিত্তি পড়ে সারা দিন আর খাওয়াই হবে না। এর উপর আবার নিরামিষ রান্না করতে গেলি তো রাঁধুনি বাঁচে না, তার প্রাণটাও তো দেখতে হবে বাঁচা। রাগে সর্বাঙ্গ রি রি করে চলতে লাগল। তবু কোনো মতে আত্মসংবরণ করে সৌদামিনী বলল, শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে? একটুখানি ডাল রাঁধবার কি সময় হতো না? শাশুড়ি সৌদামিনীর মুখের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তোমার সাথে অত তক্ক করতে পারি নে বাছা, আমার কাজ আছে। এতক্ষণ সে রাগ সামলেছিল, আর পারল না, বলে ফেলল, কাজ সকলেরই আছে মা। তিনি 30 টাকার কেরানিগিরি করেন না বলে, কুলি মজুর বলে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো, কিন্তু আমি তা পারি নে। আমি ওই দিয়ে তাকে খেতে দেব না। রাঁধুনি রাঁধতে না পারে, আমি যাচ্ছি। শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে বললেন, বাবা, তা বৌমা তুমি তো কালকের লোক, এতদিন তার কি করে খাওয়া হতো শুনি? সে খোঁজে আমার দরকার নেই, কিন্তু কাল এলেও আমি কচি খুকি নই মা। এখন থেকে সেসব হতে দিতে আমি আর পারবো না। রান্নাঘরে ঢুকে সৌদামিনী রাঁধুনিকে বলল, বলি বড়বাবুর জন্য নিরামিষ ডাল, ডালনা আর অম্বল হবে। তুমি না পারো একটা উনুন আমাকে ছেড়ে দাও, আমি এসে রাঁধছি। বলে আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করে স্নান করতে চলে গেল। স্বামীর বিছানা সৌদামিনী রোজ নিজের হাতেই করত। এই ধপধপে সাদা বিছানাটার ওপর ভেতরে ভেতরে যে একটা লোভ জন্মাচ্ছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেল। ঘড়িতে 12টা বাজতে সৌদামিনীর স্বামী শুতে এলেন। কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে সে বই পড়ছিল তার পায়ের শব্দ
সে খবর আজ এমনই স্পষ্ট করে সৌদামিনীর কানে কানে বলে দিল যে লজ্জায় মুখ তুলেও চাইতে পারল না। এখনো শোওনি যে? সৌদামিনী বই থেকে মুখ তুলে ঘড়ির দিকে তাকিয়ে যেন চমকে উঠল। তাই তো, 12টা বেজে গেছে। যিনি সব দেখতে পান তিনি দেখেছিলেন সৌদামিনী 5 মিনিট অন্তর ঘড়ি দেখেছে। স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? সৌদামিনী বলল, কে বললে? সেদিন তোমাকে তো বলেছি আমি হাত গুনতে জানি। জানলেই ভালো। তুমি তোমার গোয়েন্দার নাম নাই বলতে পারো, কিন্তু তিনি কি কি দোষ আমার দিলেন সেটা তো শুনি। গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এত অল্পে তোমার এত রাগ হয় কেন? অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যে এত বলছো এ অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। আমি বষ্টম, আমার তো নিজের উপর অত্যাচারে রাগ করতে নেই। মহাপ্রভু আমাদের কাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকে এখন থেকে তাই হতে হবে। কেন? এতে আমার কি অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এইটাই তোমার একমাত্র অপরাধ। তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়। তা সে যে প্রভুই আদেশ করুন। আর তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না, তার কাছে আবার মহাপ্রভু কি? তার স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন, বললেন, কে ভগবান মানে না? তুমি? হ্যাঁ, আমি। আচ্ছা, তা ভগবান মানো না কেন? নেই বলেই মানি না, বা বলা ভালো মিথ্যে বলে মানি না। সৌদামিনী লক্ষ্য করে দেখেছিল তার স্বামীর হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে তিনি বললেন, শুনেছিলাম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। সৌদামিনী মাঝখানে ভুল শুধরে দিয়ে বলল, তিনি নিজেকে নাস্তিক বলতেন না, অ্যাগনস্টিক বলতেন। তার স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে আবার কে? অজ্ঞেয়বাদী তারা, যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না। কথাটা শেষ হতে না হতেই তার স্বামী বলে উঠলেন, বেশ, থাকে সব আলোচনা। আমার সামনে তুমি কোনোদিন হারে কথা মুখে এনো না। তবু সৌদামিনী তর্ক করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে তার যেন মুখে কথা জোগাল না। ভগবানের ওপর তার অচল বিশ্বাস সৌদামিনী জানত, কিন্তু কোনো মানুষ যে আর একজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে এ ধারণাই তার ছিল না। এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছে, অপরকেও করতে শুনেছে, রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছে, কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে কাউকে দেখেনি। সৌদামিনী নিজেও ব্যথা বড় কম পেল না, কিন্তু কোনো তর্ক না করে এভাবে তার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে তার মাথা হেঁট হয়ে গেল। কিন্তু ভাবল, তার অপমানের পালাটা এর ওপর দিয়েই কেন সেদিন শেষ হল না? যে মাদুরটা পেতে সৌদামিনী নিচে শুতো সেটা ঘরের কোণে গুটানো থাকত। আজ কে সরিয়ে রেখেছিল তা সে বলতে পারবে না। খুঁজে পাচ্ছে না দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোষক তুলে বললেন, এইটা পেতে শুতে। এত রাত্রে কোথায় বা সে খুঁজে বেড়াবে? তাঁর কণ্ঠস্বরে বিদ্রূপ ব্যঙ্গের লেশ মাত্র ছিল না। তবুও কথাটা যেন অপমানের শূল হয়ে সৌদামিনীর বুকে বিঁধল। রোজ তো সে নিচেই শোয়,
সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমন ভাবে রাত্রি যাপন করাটাই তো ছিল তার সবচেয়ে বড় গর্ব। কিন্তু স্বামীর ছোট্ট দুটো কথায় যে আজ তার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় রূপান্তরিত হয়ে দেখা দেবে, এটা কে ভেবেছিল? অন্যত্র শোবার উপকরণ স্বামীর হাত থেকেই হাত পেতে নিল, কিন্তু শোয়া মাত্রই কান্নার ঢেউ যেন তার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল। আজকের গল্প এই পর্যন্তই। গল্পের পরবর্তী অংশ আসবে সামনের বুধবার ঠিক রাত 9:30টায়। শুনতে থাকুন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।